বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলী সহ সকল বঞ্চিত নেতাদের অবিলম্বে ফেরত চাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর আমাদের মিছিল অনুষ্ঠিত হবে। দয়া করে আপনারা সেই মিছিল পর্যন্ত অপেক্ষা করবেন। সুশৃঙ্খলভাবে সেই মিছিলটি হবে। প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সভার সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনতা জনাব আব্দুল কাইম চৌধুরীকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং যে দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ শুরু করছি তার অন্যতম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ফ্যাসিস্টদের বিচার এবং অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ইলেকশন রোডম্যাপ দেওয়ার জন্য জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আমরা আজকের এই সভায় ডাক দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিদিন এই কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট বিভাগের অন্যান্য জেলায় হয়েছে। আজকে সিলেট জেলা উদ্যোগে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সিলেট জেলা প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা থেকে আমার সিভিল এবং মহানগরের অনেক নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত হয়েছেন। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল, যার সাথে আমার যুবদলের অভিজ্ঞতা আছে। আমি শুরু করছি অলরেডি আপনার 1 মিনিট প্লাস এখন হচ্ছে আমার চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা তাসিনাল দিল্লুনা, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের গণমানুষের নেতা জননেতা আব্দুল মুক্তাদির, উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাত্র দলের তৃণমূল থেকে জেগে উঠে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আলহাজ জিগেগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সাবেক নেতা মির্জা সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, মহানগর বিএনপির আমার 2 সহকর্মী, ভারপ্রাপ্ত সভাপতি কোয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ মঞ্চে বিএনপি জেলার সভাপতি, যুগ্ম সম্পাদক এবং সামনে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের সম্পাদক মন্ডলী, সাংগঠনিক সম্পাদক সহ আমি সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন সকলকে। প্রিয় বন্ধুরা, বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা একটি মিছিল করব। যদিও আমাদের কর্মসূচি সমাবেশের মধ্যে সীমিত ছিল, কিন্তু আমরা সিলেট শহরে এই কর্মসূচি জানান দিতে চাই, যার জন্য এই মিছিল। প্রিয় বন্ধুরা, আমাদের দাবিগুলির মধ্যে একটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার করা, কিন্তু আমরা দেখলাম ওই ফ্যাসিস্টের প্রধান শুনে আসি না পালিয়ে ভারতে অবস্থান করছে। তার ফ্যাসিস্ট মন্ত্রী পরিষদের অনেক ফ্যাসিস্ট মন্ত্রীরা আজকে কারাগারে আবদ্ধ আছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, সিলেটে যিনি ফ্যাসিস্টের প্রধান ছিলেন
ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি এখনো দোলাচুলার বাইরে। আমরা শুনি তার ক্ষমতাশালী আত্মীয় স্বজনের কাছে অবস্থান করছেন। যিনি এদেশের রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন, যিনি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতে গিয়ে বলেছেন আমি হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে বলেছি ওই খুনি হাসিনাকে আরো ক্ষমতায় রাখতে। তিনি বলেছেন বাংলাদেশ নাকি ভারতের স্বামী স্ত্রী সম্পর্ক। এই কথাগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার স্বামী। শুধু ফ্যাসিস্ট হিসাবে এই ধরনের ব্যক্তিকে শাস্তির আওতায় আনার বিষয়ে আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিবে। তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন, সুতরাং পুলিশদেরকে বলছেন, কিন্তু বড় বড় ফ্যাসিস্টরা এখন উঠে বেড়াচ্ছে। আমরা তাদের অবিলম্বে গ্রেফতার এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এই সভা থেকে দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা অতীতে অবিরুদ্ধ রয়েছিলাম, এখন বিরোধীদের অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের কাছে এদেশের মানুষের অনেক চাওয়া। আমরা 15 বছর রাজপথে আন্দোলন করেছি, সিলেটবাসী আমাদের সাথে ছিল। আমরা এখন গণতন্ত্র মুক্ত করেছি, কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন নিশ্চিত করতে পারি নাই। যার জন্য আমরা এখন রাজপথে অবস্থান করছি। আমরা এই সভা থেকে বলতে চাই, এই সরকার অবিলম্বে নির্বাচনের রূপরেখ ঘোষণা করতে জাতীয় নির্বাচনে। আমরা স্থানীয় নির্বাচন শুনতে চাই না। অবিলম্বে আমরা এই সরকারকে আমরা শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন দিচ্ছি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু মানুষের পক্ষের দাবিগুলো নিয়ে আমরা আমাদের রাজপথে কথা বলবো। সামনে রমজান, সেই রমজানকে সামনে রেখে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হুম হুম করে বাড়ছে, এই দ্রব্যমূল্যের যে গতিটা রশি টেনে ধরতে হবে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ক্রয় সেবার ভিতরে আমরা এই দ্রব্যমূল্যকে রাখতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি জোর দাবি জানাচ্ছি। সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয় আমার মনে হয় যথাযথভাবে কাজ করছে না। এখানে কোন ব্যাটিস্টরা ঢুকে দিয়ে এই সরকারকে সেবাদার করছে কিনা সেই বিষয়গুলো সরকার প্রধান দেখা উচিত। প্রিয় বন্ধুরা, আমরা আশা রাখি অতীতে যেমনি ভাবে আমাদের সাথে সিলেটবাসী ছিল, আগামী দিনে এই মানুষের সপক্ষের আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আর জাতীয়তাবাদী দলকে আগামী দিনে জনগণের কাছে তার রাষ্ট্রের যে কর্মসূচি একত্রিত দিয়েছেন, সেই কর্মসূচি আমরা গ্রামে গঞ্জে করেছি। আমাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছে আমাদের এই সিলেটের মানুষ। আশা রাখি এই কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামী দিনে এই দেশবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নিবে। সেই আহ্বান, সেই অনুরোধ, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, জিন্দাবাদ। আমাদের আগামী দিনের বাস্তবায়ন জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। প্রিয় বন্ধুরা, আমাদের নেতা হচ্ছেন তারেক রহমান, আমাদের নেতা শহীদ রহমান। কোন রক্তারক্তর সামনে আমরা মাথা নত করবো না। পৃথিবীর কোন শক্তি নয় আমাদেরকে জমিয়ে রাখতে। রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। অবিলম্বে নির্বাচন দিতে হবে, বিএনপির দাবিগুলো করতে হবে, সেটাই আমাদের দাবি। বন্ধুগণ, বন্ধুগণ, আমাদের সময় সংক্ষিপ্ত বিদায়। আজকের সভা প্রধানমন্ত্রীর বক্তব্য বলে আমাদের সমাবেশ শেষ হবে এবং বিক্ষোভ যেটা ছিল সেটা আমরা সেই বিক্ষোভ মিছিল আমরা আর করবো না। থাকেন আপনারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ হচ্ছে আজকের সভা প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। সমগ্র বাংলাদেশে চার টাইমে জয়ে গেছে অনাবর্ষী বক্তা আমাদের প্রিয় দল জননেতা ভাই জননেতা জনাব আজকে সবার প্রধান অতিথি হিসেবে নাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব পঞ্চম হোসেন আলম। প্রোগ্রাম শেষ করে তুলি, প্রোগ্রাম শেষ করিয়া তুলি। এই ভাই সামনে থাকি ওর নেই। এই ভাই সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, আর লম্বা করে এক সময়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, সাবেক বিশিষ্ট যুব নেতা যারা আব্দুল কাইম চৌধুরী, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সবার হৃদয়ের মধ্যে কথিত যে নাম সারি দাও। যারা ইলিয়াস আলীর সহধর্মিনী, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং তাহসিলা রুজিউল উন্নয়ন, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা যারা এইগুলা রাইট না জানো ভাই। চেয়ারপারসনের উপদেষ্টা বা এই সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রিয় মেয়র যারা ওয়াহিদুল হক, সাংগঠনিক সম্পাদক, তারা নির্বাচিত নেতা এবং অত্যন্ত জনপ্রিয় নেতা যারা জিকে ঘোষ উপস্থিত আছেন, সহসাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাবেক সংসদ সদস্য যারা কলিমুদ্দিন মিলন, সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা, যুব নেতা যারা রিফতা সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহানগরের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি যারা কয়েক প্রতি সাবেক নির্বাচিত সিটি কর্পোরেশনের কাউন্সিলর, আজকের অনুষ্ঠানের সঞ্চালক অ্যাডভোকেট ইমরান এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের প্রিয় বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে আর দীর্ঘ সময় বিএনপির সংগ্রাম মুখর জীবন আমরা অতিবাহিত করেছি। আজকে বাংলাদেশে বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দলের পর্যায়ে গিয়ে পৌঁছেছে যত সন্ধিক্ষণ, বাংলাদেশের জীবনের যত দুর্ভোগ, মানুষের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা, মানুষের জীবনে বিশ্বময় যে বাষ্প, এইটাকে দূর করার জন্য যখনই প্রয়োজন হয়েছে বিএনপি তখনই সময় দিয়েছে, তখনই জনগণের মাঝে লিখেছে। কখনো শহীদ জিয়াউর রহমান বীরত্বের নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই নেতৃত্বের ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক আলোচনার মধ্যে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে বিএনপির রাজনীতি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই জায়গাটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অর্জন এবং সে অর্জনের প্রতি সম্মান রেখে দীর্ঘ 18 বছর হাজারো মাইল দূরে থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে যিনি এই দলকে পরিচালনা করছেন, আজকেও এই মুহূর্তেও এই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে যারা প্রিয় তারেক রহমান মানুষের মাঝে অবস্থান করছেন। হাজারো মাইল দূরে থেকেও মানুষের হৃদয়ের মধ্যে, আলোচনার মধ্যে এবং মানুষের সমস্যার পাশে একজন নেতা কিভাবে নেতৃত্ব দিতে পারে, জীবনে অনেক কিছু হারানোর পরেও, জীবনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তারেক রহমান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা তারেক রহমান বহু বছর পরে মা এবং ছেলেকে আজকে একত্রিত হওয়া, পারিবারিক পুনর্মিলন হওয়া, এটাও বাংলাদেশের রাজনীতির একটি বিশাল পরিবর্তন বলে আমরা মনে করি। মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যার মধ্যে সবসময় যে বিএনপি থেকেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিএনপির ক্ষমতার শেষ বছরে 2006-এর জিনিসপত্র বাজারে কি মূল্য ছিল এবং আজকে
আজকে সেই একই জিনিসের দাম কত এটা একটু বিবেচনা করে দেখেন। যে গ্যাসের খনি বলা হয় বৃহত্তর সিলেটকে, সেই জ্বালানির জন্য যে গ্যাস, সেই গ্যাসের দাম বিএনপির সময় ইউনিট প্রতি কত ছিল, এখন কত হয়েছে একটু তুলনা করে দেখেন। চাল, ডাল, লবণ, তেল এবং জীবনের নিত্য প্রয়োজন রয়েছে সমস্ত জিনিস, ভাই প্রত্যেকটি জিনিসের সঙ্গে বিএনপি মিডিয়া সেল আপনি সামনে ধরলাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীতে সেই সময়ের সঙ্গে তুলনা করে দেখে আজকের 28 দ্রব্য মূল্য তখন মানুষ কল্পনাও করতে পারে। এখন বামের যাও। বর্তমান যে সরকার, এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যে সরকারকে দল মত নির্বিশেষে ফ্যাসিস্ট সরকার এবং তার দোষরা ব্যতীত আর সবাই যাকে সমর্থন দিয়েছে, সেই সমর্থিত রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার হচ্ছে বর্তমান সরকার। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেনি। যদি নাই করেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আসিফ গ্রুপের বসিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, তাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। তোমার আতরা আসিফ গ্রুপের মালিকরা আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা আওয়ামী লীগের এমপি হয়েছিল, আওয়ামী লীগের সময় লুটপাট করেছিল, আজকে তাদের অংশীদার উপদেষ্টা করা হয়েছে। নিশ্চয়ই কিছু একটা দেখাতে হবে ভালো করে, তাহলে কি প্রয়োজন তার হয়েছে। বাংলাদেশের তেলের বাজার কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি না। কয়েকটি গ্রুপ আছে, সিটি গ্রুপ, কাজী গ্রুপ, রাজীব গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ এবং টিকে গ্রুপ। এই গ্রুপগুলোকে একত্রিত করার জন্য বর্তমান সরকারের যে বাণিজ্য উপদেষ্টা, তিনি দায়িত্ব নিতে পারেন, কারণ তিনি একই সঙ্গে আসিফ গ্রুপের মালিক বটে। তিনি দায়িত্ব নিলে সয়াবিন তেল বাজারে থাকবে না, এটি কেউ বিশ্বাস করে না। তিনি দায়িত্ব নিলে তেলের দাম কমবে না, ডালের দাম, ডিমের দাম, অন্যান্য জিনিসপত্রের দাম কমবে না, এটি কেউ বিশ্বাস করে না। আন্তরিকতা যদি না থাকে, আপনাদেরকে গরুর সিংহাসনে বসানোর দায়িত্ব বাংলাদেশের মানুষ নেয় নাই এবং ভবিষ্যতেও নেবে না। আপনারা দেখেছেন না, যারা পালিয়ে গেছে দেশ থেকে তারা নিজেদের নিরাপত্তা দেখেছে, আর যারা পালিয়ে যায়নি এখানে থেকেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বোনের সম্ভ্রম হারিয়েছে, তারপরেও তারা ঘরে ফিরে যায়নি, রাজপথে থেকে লড়াই করেছে, মুক্তি দিয়ে লড়াই করেছে। তার নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কই আমরা তো মানুষের কাছ থেকে সরে যায়নি, কিন্তু পলাতক প্রতিষ্ঠিত সরকার, শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, এই শেখ হাসিনা হচ্ছে তার পরিবারের নেত্রী। যদি পরিবারের নেত্রী না হয়ে থাকে, তাহলে তার পরিবারের কেউ কেন গ্রেফতার হল না? তারা আগে সরে গেল কেন বাংলাদেশ থেকে? কেন তাপস চলে গেল? কেন শেখ হেলাল চলে গেল? কেন শেখ সেলিম চলে গেল? কেন তার ভাই হাসনাত আব্দুল্লাহ, ভাইয়ের ছেলে সাদিক আব্দুল্লাহ চলে গেল? কিভাবে চলে গেল? নিজেরা চলে গেল, পরিবার সহ নিজের বোনকে নিয়ে সবশেষ তিনি নিজে চলে গেলেন। অর্থাৎ তিনি পরিবার লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার দুই ছেলেকে মেরে ফেলবো, তারেক রহমানকে অত্যাচার করে মাইক্রোফোনে তার আন্দোলন বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। আরাফাত রহমান গোপন অত্যাচার করে মাইক্রোফোনে তার কণ্ঠস্বর, তার আত্মচিৎকার তার মাকে শোনানো হয়েছিল এবং বলা হয়েছিল শেখ হাসিনাকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি, আপনিও বিদেশে চলে যান। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন 16 কোটি বাংলাদেশের মানুষ আমার সন্তান, আমি এই দেশ ছেড়ে যাব না। শেখ হাসিনাকে আপনারা বিদেশে পাঠিয়েছেন, তাকে দেশে ফেরত দিয়ে আসার জন্য আমি প্রয়োজনে আন্দোলন করব। সেই নেতৃত্ব হচ্ছে একটু বামে যাও, মিডিয়া ছিল। এই আদর্শ আওয়ামী লীগের মধ্যে নাই। হাসিনা পালিয়ে গেছেন তার পরিবারের বোন এবং অন্যান্য ভাইদের সাথে নিয়ে, আর তোদের মুখে রেখে গেছেন তার নেতাকে নিয়ে। এই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, সেই নেত্রী নিজের এবং পরিবারের স্বার্থের বাইরে
চান আপনারা? কি কারণে করতে চান? জনগণের মধ্যে আসেন, তওবা করেন, অনুশোচনা করেন, জাতির সামনে ক্ষমা চান, জাতির সামনে বলেন আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা ক্ষমা চাই। তারপরে হয়তো মানুষ চিন্তা করবে। তার আগে আপা 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 বললে কাজ হবে না। আপা আপা বললে আপা কাজ বলতে হবে না। ভাই মনে রাখতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। তুলিয়া দেওয়া লাগবে, তুলিয়া দেওয়া লাগবে, অ্যাকাউন্টও দিলে হইব নি, ট্রান্সফার আপনি তুলতে পারবেন। কেস তুলিয়া দিলাম, প্রোগ্রামটা শেষ হোক, আমি লাইভ করলাম আমার একদম ভাই, বুঝছেন নি? তাদের চোখের পানি না আসা পর্যন্ত কার্ড মারিয়ে মঞ্চের মধ্যে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমি অন্য ব্যাংক দেখি আমি আপনার লোকে কার্ড আছে, আমার একটি প্রশ্ন সেনাপ্রধানের কাছে। আপনি বলেছিলেন আপনার কয়টার ভিতরে ক্যান্টনমেন্ট আশ্রয় নিয়েছে, হ্যাঁ সেই সরকার সাবজেক্ট কোথায় গেল? তখন তো প্রোগ্রাম লাইভ করলাম আমি আমার যারা মহাকারুজ্জামান সাহেব আসল বলেন, কিন্তু এটাই পাররা না। সেই সরকার সাবজেক্ট কোথায় পালিয়ে আছে, অথবা তাদেরকে কারা সীমান্ত পার করে দিয়েছে, অথবা কোথায় নিরাপদে আছে? ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা বলা আপনাদেরকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনি সাহেব কোথায় আছেন? স্বামী স্ত্রীর বুঝলাম যে সম্পর্ক আমি তো কোথায় এখন ফেসবুক থেকে মারিয়া তুলিয়া এটা আমরা পারবো দেখতে কিনা, চাই। কথা হচ্ছে যে মোবাইল লাইভটা করতে বাংলাদেশের মানুষ দেখতে পারবো। চাচ্ছে। আর একটা জিনিস বলতে চাই, একটি দল আছেন সাইকেল বাজে কেমন করছো বাট্টা। কতক্ষণ বিএনপির কোলে থাকেন, কিছুদিন পর ভালো লাগে না, আচ্ছা, আমি দেখাবো। রাত্রি গিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে। আমার কিছুদিন পরে ভালো লাগে না, 1983 সালে লাভ দিয়ে গিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিলেন। এই বারবার পরিবর্তন করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হয়, এক জায়গায় থামেন। থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে না, ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি কোরবানিশের মতো পরিবর্তন করেন, তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করছেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় থেকেছেন, দেশ পরিচালনা করেছেন, আবার বিএনপিকে ক্ষমতার থেকে নামানোর জন্য লাঙ্গলের সাথে নৌকার সাথে মিলে রাজপথে আগে আন্দোলন দেখে লাইভ বা এইবারে ঘন 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 দিক পরিবর্তনের জিনিসটা ভালো না। আলাল ভাই বক্তব্য ঠিক আছে। ইমানদার হিসাবে এটা করা উচিত না, ইসলামের সঠিক বিধি অনুযায়ী ওটা করা উচিত না, কোনোটাই না। সুতরাং অনুরোধ করবো আপনারা একটা জায়গায় ব্যয় করে স্থির হন। আমরা আন্দোলন করেছি যুগপথ বাবায় ব্যক্তিবাদের বিরুদ্ধে। আপনাদের ত্যাগ, আপনাদের চিকিৎসা, আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে। জোটগতভাবে করিনি, কিন্তু যুগপথ আন্দোলনও আমরা করিনি, কিন্তু আপনারা একত্রিত কর্মসূচি পালন করেছি। আজকে কেন ঘৃণার বিভ্রান্ত ধরাচ্ছেন? কেন বিএনপির বিরুদ্ধে এত কথা বলছেন? অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেইটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাতিয়ার। হাতিয়ার চাঁদা সত্যগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছেন, সাধারণ মানুষ সেটা বোঝে। সুতরাং রাজনীতিতে খেলাধুলা এখন ভবিষ্য করতে হবে। একটাই লক্ষ্য হবে, এই দেশে কখনো যেন আর কোনো এই দেশে আর কখনো যেন কোনো গণবিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। এই দেশে যেন আর কখনো দেশ থেকে সমস্ত জনগণের সম্পদ লুট করে বিদেশে গিয়ে নিজেদেরকে ভুলিয়ে ভাবিয়ে প্রকল্প তৈরি করতে না পারে। গরুর খাবারে যেমন করেন প্রকল্প হয়, এই প্রতিদিন আওয়ামী লীগ এবং তার সহযোগিতা বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেদেরকে প্রকল্প করেছে। আর ছোট্ট বন্ধু যারা আছেন, ছোট ভাইরা, তাদেরকে বলবো, আপনাদের ত্যাগ, আপনাদের জুলাই আগস্টের বিপ্লব, আমরা যে বিশাল স্রোতধারা তৈরি করেছিলাম, সেই স্রোতধারার সঙ্গে আপনাদের শক্তি মিলিত হয়ে একটা মোহনায় পরিণত হয়েছে এবং এই তীব্র গতিদিকে সমুদ্রে মিলিত হয়েছে বলেছে সরকারের পতন হয়েছে। তাহলে সম্ভব হতো না, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্বের সমস্ত ভাগিদার আপনাদেরকে মিলিতে রাজি আছি। নতুন রাজনৈতিক দল করলে তাকে স্বাগত, কোন সমস্যা নেই। জনগণ তাদেরকে গ্রহণ করবে একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। সেই জনগণের গৃহীত দলকেই আমরা স্যালুট করব। আর যদি আপনারা ছাড়া অন্য কেউ নির্বাচিত হয়,
তাদেরকেও আপনাদের এই দেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে তো আপনাদের বয়সী যারা তারাই। সুতরাং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কথায় কথায় সমালোচনা করা, কিছু হলেই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমরা বুঝি যে একটা বড় গাছের মধ্যে বলবান গাছ যদি হয় তাহলে সেই গাছে ভিড় পড়বে। বিএনপি একটা বলবান গাছ, অনেক মজার ফল এই গাছটাতে, এখানে ভিড় পড়বে আমরা বুঝি, কিন্তু সেই গাছের ঝাঁকি দিয়ে ফল পেরে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই গাছ যারা লাগিয়েছে তারা ফলটা আগে নিবে, তারপরে এটা নিয়ে জোর করে বা কৌশল করে নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে যখন আসবেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মনে নাই শেখ হাসিনার সত্য সচিবালয়ের জয় বাংলাদেশে যেদিন প্রথম এসেছিলেন সেদিন তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছিলেন, ফুলের তোড়া নিয়ে আমরা সচিবালয়ের জয়কে স্বাগত জানিয়েছিলাম। এবং আমাদের প্রিয় তারেক রহমান বলেছিলেন, আপনি সচিবালয়ের জয়, আপনি যদি বাংলাদেশে রাজনীতি করেন আপনাকে আমরা সহযোগিতা করবো, আপনাকে স্বাগত। বিএনপি সে উদারতা আছে। বিএনপি হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো, এখান থেকে কত লক্ষ বালতি পানি তুলে নেবেন, তবে এই সমুদ্রের স্রোত ধারায় কোনো কথা হবে না, এই সমুদ্রের গতিতে সামান্যতম করে ব্যবধান হবে না। এই সামলা এটা বলে দিতে পারি। বিএনপি যে অবস্থান বাংলাদেশের মানুষের মনের মধ্যে গিয়েছে, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান অবস্থায় দীর্ঘ দেড় যুগ ধরে জনাব তারেক রহমান এর শক্ত শিকড়কে মাটির গভীরে প্রবেশ করে দিয়েছে, যেখান থেকে ইচ্ছা করলেই এটাকে কেউ কাটতে পারবে না। আরেকটা জিনিস বলবো নতুন বন্ধুদেরকে, কুড়াল দিয়ে কিন্তু শেষ করা যায় না, চুল কাটা যায় না, কুড়াল দিয়ে গাছ কাটা যায়। শেষ করতে হলে ব্লেড লাগবে, চুল কাটতে হলে কেচি লাগবে। সুতরাং কুড়াল দিয়ে শেষ করার চেষ্টা করেন না, ব্যর্থ হবে, শক্তিটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি। আমি সিলেটে অনেকবার এসেছি, বারবার এসেছি, আবার আপনাদের কাছে আসবো। সিলেটের নেতা কর্মীদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একজন আরেকজনকে নেতৃত্বের প্রতিযোগিতায় রেখে খুব আনন্দ পান, মজা পান, কিন্তু যখন করে কর্মসূচি হয় তখন কিন্তু আমার সবাই এক জায়গায় সমানভাবে শক্তিটাকে সন্নিহিত দিতে পারেন। এদিক থেকে সিলেট হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, খুঁজে পাবেন না। মনে হবে যেন বিশাল ঝগড়া আসলে কিছুই না, মজার ব্যাপার। তবে যেখানটায় আমার আপত্তি, ডানে বামে সামনে পেছনে অনেক স্লোগান শুনেছি, এখন যে স্লোগানটা হচ্ছে এই স্লোগানটা খুব কম শুনেছি। আমার ভাই, দুলাল ভাই, এগিয়ে চলো, এগুলো বেশি শুনেছি। এটা ঠিক না, ওই স্লোগানটি বেশি হবে জনগণের নামে, বেরোজগার নামে, তারেক রহমানের নামে। তারপরে ব্যক্তি স্লোগান হবে। ব্যক্তি স্লোগান দিয়ে এত জাতীয় পর্যায়ের কর্মসূচিকে আপনারা এদের মান কখনো আর দয়া করে ছোট করবেন না। আপনাদের সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।